আসলে আমরা সবাই কারো সন্তান অথবা নিজেরাই কারো বাবা মা। এই মুভিটি সামাজিক এবং পারিবারিক অনেকগুলো মেসেজ লুকিয়ে রয়েছে। মুভিটি দেখার পর আপনাকে ভাবতে বাধ্য করবে অনেকক্ষণ। এবং এই মুভিটিতে দেখানো হয়েছে কোটিপতির ছেলেকে কেন বস্তিতে বড় হতে হয়। তাহলে মুভি এক্সপ্লেনেশন শুরু করছি। ফিল্ম ফোকাস প্রেজেন্টস দ্য সাকসেসর 2024। মাঝি নামের এই পরিবারটি চীনের একটি ছোট্ট শহরে পুরনো বাড়িতে বসবাস করত। তাদের একমাত্র ছেলের নাম ছিল জিয়ার। জিয়ারের সকাল শুরু হয় কাঠকাটা আর ঘর ঝাড়ু দিয়ে। সে তার প্যারালাইজড দাদির খোঁজ খবর রাখত, তাকে ওষুধ দিত এবং সবকিছুর যত্ন নিত। একদিন জিয়ার স্কুলের কয়েকজন শিক্ষক তাদের বাড়িতে আসে, কারণ জিয়ার স্কুলে ভালো ছাত্র ছিল, কিন্তু তার শিক্ষকরা জানত যে সে খুবই দরিদ্র। তাই শিক্ষক তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য একজন স্পন্সরকে সাথে নিয়ে তাদের বাড়িতে আসে। কিন্তু জিয়ার বাবা তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করতে রাজি নয়। তিনি বলেন, জিয়ার বড় হয়েই আমাদের ভাগ্য উন্নয়ন করবে অথবা নয়। তিনি কারো কাছ থেকে সাহায্যের ভিক্ষা নিতে রাজি নন। আর ঠিক তখনই জিয়ার মা তাদের জন্য কাঁচের জারে করে কফি নিয়ে আসেন। এই পরিবারে কফি থাকাটাই ছিল অস্বাভাবিক। সেখানে দুটি কাঁচের জারে করে কফি নিয়ে আসাতে শিক্ষকরা খুব বিভ্রান্ত হয়। জিয়ার বাবা বিষয়টি বুঝতে পারে এবং শিক্ষকদেরকে কোনোভাবে বুঝিয়ে এখান থেকে বিদায় করে দেয়। যাওয়ার সময় একজন শিক্ষক খুবই আশ্চর্য হয়ে জিয়ারকে জিজ্ঞেস করে, এরা কি আসলেই তোমার বাবা মা? তারা সবাই চলে যাওয়ার পর জিয়ার মা তাদের নোংরা জামাকাপড় একটি জায়গায় রেখে দেয়, আর কিছুক্ষণ পরই সেখানে তাদের জন্য নতুন জামাকাপড় ইস্ত্রি করা ওখানে দেখতে পাওয়া যায়। তারপর জিয়ার বাবা তার দাদিকে বলেন, আমরা বাইরে যাচ্ছি, তুমি জিয়ার সাথে ইংরেজি অনুশীলন করো। জিয়ার বাবা মা বেরিয়ে আসে। বাইরে একটা দামি গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই স্পন্সরদের গাড়ি তাদের পাশ দিয়ে চলে গেলেও তারা কিন্তু গাড়িটিকে খেয়াল করেনি। গাড়ির ভেতর জিয়ার বাবা মাকে ধমক দিয়ে বলেন, তোমাকে কতবার বলেছি সাবধানে থাকতে, তবুও তুমি আজ দামি ঘড়ি পরে এসেছো। আমাদের ছেলে দেখলে কি অবস্থা হতো বলতো? যখন তিনি তার উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, অন্যদিকে জিয়ার দাদি তাকে নাস্তা খাওয়ালেন এবং তারপর তাকে স্কুলে যাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। জিয়া চলে যাওয়ার পর তার প্যারালাইজড দাদি তার চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং কয়েকজনের সাথে অকিটে কথা বলেন। তাদের সাথে আলাপ হলো এবং তারা জানিয়েছে জিয়ার ঠিকঠাক মতো স্কুলে গেছে এবং সেখান থেকে তাদের ভিডিও ফুটেজ পাঠানো হয় তার দাদিকে। আসলে এই রাস্তায় ড্রাইভার থেকে শুরু করে রাস্তার ঝাড়ুদার এবং দোকানদার পর্যন্ত সবই ছিল জিয়ার বাবার সাজানো লোক। স্কুলে যাওয়ার সময় হঠাৎ তার সামনে একজন বিদেশি দম্পতি এসে হাজির হয় এবং ইংরেজিতে তারা একটি ঠিকানা জানতে চায়। দেখা গেল জিয়ার খুব ভালো ইংরেজি বলতে পারে এবং তাদেরকে পথ দেখিয়ে দেয়। আসলে এই বিদেশিদেরকেও জিয়ার বাবাই পাঠিয়েছিলেন এবং তাদের কাছে ক্যামেরা ছিল, যেগুলো দিয়ে জিয়ার দাদি বাড়ি থেকে ছবিগুলো দেখতে পাচ্ছিলেন। এরপর জিয়ার স্কুলে পৌঁছালে এক বয়স্ক দম্পতি অনেকগুলো বেলুন নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু জিয়ার আসার আগেই সিকিউরিটি দ্রুত তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলে এবং তারা জিয়ার সাথে কথা বলতে দেয় না। বৃদ্ধ দম্পতিকে জিয়ার বাবার গাড়িতে নিয়ে যাওয়া হয়। জিয়ার বাবা তাদেরকে বলেন, আপনারা যদি এমন দামি পোশাক পরে জিয়ার সাথে দেখা করেন তাহলে অবশ্যই জিয়ার সন্দেহ হতে পারে, তাই মার্জিত পোশাক পরে জিয়ার জন্মদিন অনুষ্ঠানে আমাদের বাড়িতে আসুন। আর এই বৃদ্ধ দম্পতি ছিল জিয়ার নানা এবং নানি। এদিকে স্কুল ছুটির পর জিয়ার এক সহপাঠী তাকে তাদের গাড়িতে উঠতে বলে, কিন্তু জিয়ার যেহেতু দরিদ্র পরিবার থেকে ছিল তাই ও তো বড় লোকের গাড়িতে চড়তে সে স্বাচ্ছন্দ্য বোধ করত না। জিয়ার বাবা বাড়ি ফেরার পর তার অতীতের কিছু স্মৃতি মনে করতে শুরু করেন এবং এখান থেকে রহস্য উন্মোচিত হয়। আসলে কয়েক বছর আগে জিয়ার বাবা তার মায়ের সাথে এই পুরনো বাড়িতে এসে থাকতে ছিল। সে বলে, একসময় আমরা এই এলাকার সবচেয়ে দরিদ্র পরিবার ছিলাম। ছোটবেলায় এই বাড়িতে বড় হয়েছি, কিন্তু টাকার মূল্য কত গুরুত্বপূর্ণ এটি আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। আসলে জিয়ার বাবার শৈশব চরম দারিদ্রতা ও কষ্টের মধ্যে কাটলেও তিনি এখন নিজের যোগ্যতায় অনেক বড় ব্যবসা গড়ে তুলেছেন এবং তিনি বর্তমানে এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী। কিন্তু তাদের বড় ছেলে শৈশব থেকে যা চেয়েছে তা নির্দ্বিধায় পেয়েছে, তাই তার কাছে টাকার কোনো মূল্য নেই। কিন্তু জিয়ার বাবা মা বুঝতে পেরেছেন যে তারা তাদের বড় ছেলেকে লাগামহীনভাবে টাকা হাতে দিয়ে ভুল করেছেন এবং সে অসৎ পথে বর্তমানে চলে গেছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের ছোট সন্তানকে অর্থের মূল্য শেখাবেন এবং একটি দারিদ্র পরিবেশে তাকে বড় করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এখান থেকে জিয়ার
বাবা মা একটি দামি গাড়ি করে বাড়ি ছেড়ে এই পুরনো বাড়িতে উঠে। এই কাজটি যখন শুরু হয় জিয়ার তখন খুব ছোট ছিল এবং তার অতীত স্মৃতি কিছুই বর্তমানে মনে নেই। কিছুক্ষণ পর তার নানা নানি নতুন পোশাক পরে নাতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসে, কিন্তু তারা ঢোকার আগে জিয়ার বাবা মা তাদের ভালো করে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, কারণ তারা জিয়ারকে গোপনে প্রচুর অর্থ দেওয়ার চেষ্টা করতেন। তাই জিয়ার মা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং তার নানির পায়ের মোজার ভেতর থেকে কিছু টাকা উদ্ধার করে। জিয়ার মা তাকে বলে, আমি তোমাকে কতবার নিষেধ করেছি এভাবে জিয়ারকে কখনো টাকা দেবে না, তাহলে সে টাকার মূল্য বুঝবে না এবং আমরা চাই না তার হাতে অযথা কোনো টাকা আসুক। এত অল্প বয়সে টাকা দেখলে জিয়ার সর্বনাশ হতে পারে। আমাদের এত আয়োজন তাহলে সব বৃথা যাবে। এদিকে জিয়ার বাসায় ফিরে দেখে টেবিলের উপর একটা জন্মদিনের কেক তার জন্য অপেক্ষা করছে। জিয়া প্রথম টুকরো নিয়ে মায়ের মুখে আর দ্বিতীয় টুকরো তাদের মুখে পুরে দেয়। আর তখনই তার নানি আবেগ আপ্লুত হয়ে পুরনো দিনের কথা বলতে শুরু করেন। জিয়া তখন ছোট ছিল, তখন তিনি জিয়ারকে খুব দামি দোলনায় দোলাতেন এবং সুইমিং পুলে নিয়ে গিয়ে তাকে সুইমিং শেখাতেন। এবং তার নানি সত্য কথা বলছে দেখে জিয়ার বাবা নানির মুখে আস্ত কেকের টুকরো পুরে দেয় এবং কথাটিকে অন্যদিকে ডাইভার্ট করে দেয় যাতে করে জিয়ার কিছু বুঝতে না পারে। একটুর জন্য হলে তার নানি সমস্ত গোপন তথ্যগুলি ফাঁস করে দিত, আর একটু হলে তার নানি বলেই দিত যে তার বাবা অডেল সম্পত্তির মালিক। অনুষ্ঠান শেষে তার নানা নানি চলে যাওয়ার সময় তার নানা তার চুল থেকে কিছু টাকা বের করে জিয়ারের হাতে গুঁজে দেয়, সেটা তার মা বাবা লক্ষ্য করেনি। জিয়ার টাকাগুলো তার বাবার হাতে দিয়ে বলে, বাবা এই টাকাগুলো আমাদের পরিবারের সঞ্চয়ের বাক্সের ভেতরে রাখো। জিয়ার বাবা খুব আনন্দিত হয় সন্তানের এমন উন্নত চিন্তা ভাবনা দেখে। তখন জিয়ারকে তার বাবা জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জানো আমাদের সংসারের খরচ কত? জিয়ার তখন খুব আত্মবিশ্বাসের সাথে তাদের পরিবারের সব কথা খুলে বলে খরচ কত সেটারও একটা হিসাব দাঁড় করিয়ে দেয়। জিয়ার বাবা নিজেও কোনোদিন তাদের পরিবারের মাসিক খরচ কত সে হিসাব করে দেখেনি। ছেলের এই হিসাব এবং চিন্তাভাবনা দেখে সে আরও ছেলের উপরে আত্মবিশ্বাসী হয় এবং তখনই জিয়ার বাবা ঘোষণা করে আজ থেকে পরিবারের সকল খরচের টাকার হিসাব জিয়ার করবে। সন্ধ্যায় যখন পুরা পরিবার বই পড়ছিল, পরিবারের রীতি রেওয়াজ ছিল বই পড়া, যখন বই পড়ছিল তখন তার বাবা এবং মায়ের বইয়ের ভেতর স্মার্টফোন লুকিয়েছিল। পড়া শেষ হলে জিয়ার মা তার দাদির পা ধুয়ে দিচ্ছিল। আসলে এই কাজ করে তিনি জিয়াকে বড়দের সম্মান করার গুরুত্ব শেখাচ্ছিলেন। ঘুমানোর আগে জিয়া সবাইকে বলে আগামীকাল থেকে সে বাজারে গিয়ে বাজার করবে এবং বাজারের টাকা থেকে আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে তার বাবার জন্য এক জোড়া জুতো কিনবে, কারণ তার বাবার একমাত্র জুতো জোড়া ছিঁড়ে গেছে। জিয়ার ঘুমিয়ে যাওয়ার পর তার বাবা মা তাদের রুমে যায় এবং সেখানে একটি আলমারির ভেতরে লুকানো ছিল একটি গোপন লিফট, আর সেই লিফটে করে তারা দুজন নিচে নেমে যায়। আর নিচের আন্ডারগ্রাউন্ডে ছিল জিয়ারকে দরিদ্র পরিবার হিসাবে উপস্থাপন করার জন্য শহর সহযোগী কর্মীদের বিশাল বড় অফিস। জিয়ার বাবা অফিসের সবাইকে ধন্যবাদ জানায় আজকের এই জন্মদিন অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং তিনি ঘোষণা করেন আজকে সবাইকে বোনাস দেওয়া হবে। বর্তমানে জিয়ার বাবা তাদের আন্ডারগ্রাউন্ড অফিসে অপারেশন উত্তরসূরি দ্বিতীয় পর্ব ঘোষণা করছিলেন। আসলে এই অপারেশনের মাধ্যমে জিয়ার বাবা তাকে একজন দক্ষ ব্যবসায়ীর মতো অ্যাকাউন্টিং শেখাতে চাচ্ছেন। যেহেতু তার বাবার একটি বড় ব্যবসা ছিল, তাই তিনি ছোট থেকে জিয়াকে ব্যবসায়িক মানসিকতায় তৈরি করতে চাচ্ছেন। এই জন্য জিয়ার যেসব দোকানে কেনাকাটা করতেন সেসব দোকানদার আসলে জিয়ার বাবারই লোক ছিল। কেনাকাটার সময় তারা জিয়ারকে বিভিন্ন ধরনের গণনার উপর প্রশ্ন ছুড়ে দিতেন। আসলে এটির উদ্দেশ্য ছিল সে যেন গণনায় একটা দক্ষতা অর্জন করতে পারে। হঠাৎ একদিন জিয়ার মা তার জ্যাকেটে একটি বক্স দেখতে পায়। সবাই ভাবে সে তার বাবার জন্য হয়তো জুতো কিনে এনেছে, কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পেরেছিল যে এটি আসলে জিয়ার নিজের জন্য একটি ট্যাবলয়েড কিনে এনেছে এবং পুরো পরিবার তা দেখে হতাশ হয়ে যায়। কিন্তু যখন তারা বুঝতে পারছিল যে জিয়ার যে দোকান থেকে ট্যাবলেটটি কিনেছিল সেখানে আসলে 7 দিনের রিটার্ন পলিসি ছিল, তারা বুঝতে পেরেছে হয়তো জিয়া একজন ভালো হিসাবরক্ষক হয়ে উঠেছে, কারণ সে 7 দিন পর তার ট্যাবলেট ফেরত দেবে এবং সেই টাকা দিয়ে তার বাবার জন্য জুতো কিনবে। পরের দিন যখন জিয়ার বাবা তার কাজের জন্য বাইরে যাচ্ছিলেন, জিয়ার তার বাবার ছেঁড়া জুতোটি লক্ষ্য করে এবং তাই জিয়ার সেই দিনই তার ট্যাবলেটটি আবার দোকানে ফেরত দিতে যায়। কিন্তু দোকানদার তাকে বলে তার ট্যাবলেটটিতে পানি লেগে গেছে, তাই তা ফেরত নেওয়া সম্ভব নয় এবং 7 দিনের রিটার্ন পলিসি এক্ষেত্রে অকার্যকর।
হতাশ হয়ে জিয়ার বাড়ি ফিরতে শুরু করে। সে যেভাবে পরিকল্পনা করেছিল সেভাবে জিনিসগুলি মোটেই হয়নি। বাড়ি ফেরার পথে তার মাথায় নতুন আরেকটি বুদ্ধি সঞ্চালন হয়। সে তার আশেপাশে রাস্তায় অনেক প্লাস্টিকের বোতল ও ক্যান পড়ে থাকতে দেখে। এটা দেখে তার মনে একটি বুদ্ধি আসে, কেননা সে এগুলো সংগ্রহ করে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারে। কিন্তু যখন সে এই বোতলগুলোর রাস্তা থেকে কুড়িয়ে নিচ্ছিল তখন তার স্কুলের বন্ধুরা তাকে নিয়ে খুব মজা করছিল। এটা দেখে জিয়ার মা খুবই দুঃখ পায় যে তার ছেলে রাস্তায় বোতল কুড়োচ্ছে। যতই হোক তারা মা বাবা তো। কিন্তু তারপর জিয়ার বাবা দৃঢ় হয়ে বলছেন যে সে যদি জীবনে বড় হতে চায় তবে তাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই এগোতে হবে। তারপর জিয়ার তার বোতল বিক্রি করতে একটি দোকানে আসে। সেখানে গিয়ে দেখে দোকানদার ক্যাশ বক্স খুলে রেখে চলে গেছে। তার সামনে এত টাকা দেখে সে ধীরে ধীরে ক্যাশ বক্সের কাছে পৌঁছায়, কিন্তু কোনো টাকা না নিয়ে তার পরিবর্তে সে ক্যাশ বক্সটি বন্ধ করে দেয়। পরে বিষয়টি দোকানদারকে জিয়ার জানায় এবং এতে দোকানদার খুব খুশি হয় এবং এটা দেখে তার মা বাবা সহ দলের সবাই আনন্দে চিৎকার করে ওঠে, কারণ তাকে প্রত্যেক জায়গা থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছিল। তারা সত্যি জিয়াকে সঠিক শিক্ষা দিতে পেরেছে এই গর্বে আনন্দ উল্লাস করতে থাকে। এরপর থেকে জিয়ার বাবা কিছু লোক ইচ্ছাকৃতভাবে জিয়ার পথে আরও বোতল ও ক্যান রাখতে শুরু করে দেয়। সেদিন যখন জিয়ার অনেকগুলো ক্যান তুলছিল সেখানে একজন বিদেশি এসে তাকে সেখানে তার সাথে দুপুরে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানায়। ছোট্ট জিয়ার তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। বিদেশি তাকে একটা বড় হোটেলে নিয়ে গেলে এবং সেখানে দামি খাবারের অর্ডার দেয়। হোটেল রুমে আরেকজন ছিলেন যে তার জন্য অপেক্ষা করছিল। জিয়ারকে বলছিল যে এখানে একজন ভদ্রলোক রয়েছেন, যদি তুমি তার সাথে লাঞ্চ করতে চাও, আগ্রহী হও, তাহলে সে তোমার থেকে সবগুলো বোতল কিনে নেবে। তবে একটা শর্ত হচ্ছে তুমি ফ্রেশ হয়ে গোসল করে তার সাথে লাঞ্চ করতে হবে। জিয়ার এই প্রস্তাবে খুশি হয়। সে যখন গোসল করছিল লোকটা তার কাছে এলো। লোকটি এসে তার সাথে নানান ধরনের কথা বলতে থাকে। এদিকে জিয়ার বাড়ির আন্ডারগ্রাউন্ড অফিসে সবাই জানতে পারে জিয়ারকে একটি বড় হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। একথা শুনে জিয়ার বাসায় হন্তদন্ত শুরু হয়ে যায়। দ্রুত হোটেলে পৌঁছাতেই ওই বিদেশিকে তারা ধরে ফেলে। যিনি বোতল কিনতে চেয়েছিলেন সে আসলে আর কেউ নয়, সে জিয়ার আপন বড় ভাই। জিয়ার বাবা মা সেখানে এলে বড় ভাই বলে, আমি আমার ছোট ভাইকে মিস করছিলাম, তাই আমি তার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চেয়েছি শুধুমাত্র। তবে জিয়ার বাবা এতে মোটেও খুশি হন নাই। তিনি বলেন, ভবিষ্যতে এমন কাজ তুমি যেন আর না করো, এটাই তোমার জন্য শেষ সতর্কবাণী। বাসায় ফেরার পর জিয়ার পরিবারের সবাই জিয়ারের ট্যাবলয়েড কেনা নিয়ে তর্ক বিতর্ক করছিল। জিয়ার বাবা বলেন, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি তোমার পরিবারকে কথা দিয়েছ যে তুমি আমার জুতা জোড়া কিনে দেবে, আর এই কথা তোমাকে রাখতেই হবে। এটি তোমার পরিবারের প্রতি তোমার প্রতিশ্রুতি। তাই এখন চিন্তা করো কিভাবে তুমি প্রতিশ্রুতি ধরে রাখবে। সারা রাত ধরে জিয়া না ঘুমিয়ে চিন্তা করতে থাকে কিভাবে তার বাবার জুতো জোড়া কিনে দেওয়া সম্ভব হবে। পরদিন তার শহরের একটি খেলার মাঠে যায়। ফুটবল ম্যাচে শহরের দল বাইরের দলের কাছে হেরে গেলে রাস্তায় বিক্ষিপ্ত হয়ে লোকজন বোতল এবং ক্যান তাদের উপরে ছুটতে থাকে এবং মুহূর্তের মধ্যে ওই এলাকায় বোতল এবং প্লাস্টিকের জারে ভরে যায়। জিয়ার এবং তার পরিবার এই সুযোগ যে হাতছাড়া করে না, তারা মাঠ থেকে সমস্ত বোতলগুলি কুড়িয়ে নেয়। ঠিক সেদিন মাঠে রেসের ট্র্যাক দেখে জিয়ার দৌড়তে শুরু করে। সে দৌড়তে খুব ভালোবাসত। যাই হোক, অনেক প্লাস্টিকের বোতল বিক্রি হয়েছে। পরদিন জিয়ার তার বাবার জন্য নতুন জুতো জোড়া কিনে নিয়ে আসে। কিছুদিন পর স্কুল থেকে জিয়ার ক্রীড়া শিক্ষক জিয়ারকে নিয়ে তাদের বাসায় আসে এবং তার বাবা মাকে জানায় যে আমরা চাচ্ছি জিয়ার স্কুলের হয়ে রেসিং খেলায় অংশগ্রহণ করবে এবং সেজন্য আমরা আপনাদের কাছ থেকে অনুমতি নিতে এসেছি। জিয়ার আনন্দে লাফিয়ে ওঠে এবং শিক্ষককে সে হাঁ বলে দেয়। কিন্তু জিয়ার বাবা চেয়েছিলেন তার ছেলে বড় হয়ে তার ব্যবসা চালাবে, কিন্তু সে যদি খেলাধুলায় ব্যস্ত হয় তবে সে বেশি কিছু শিখতে পারবে না। তাই তিনি একটি পরিকল্পনা করেন। রাতে জিয়ার যখন ঘুমোচ্ছিল তার বাবা তার পায়ে একটি অবশকরণ ইনজেকশন দিয়ে দেয়। পরদিন সকালে জিয়ার ঘুম ভাঙলে সে বিছানা থেকে উঠে দাঁড়াতেই পারছিল না। তাই তার পরিবার তাকে দ্রুত একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জিয়ারকে বলে যে তার একটি বিরল রোগ হয়েছে এবং আজ থেকে সে আর দৌড় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। শুনে জিয়ার খুব হতাশ হয় এবং কষ্ট পায়। আসলে এটাও ছিল তার বাবার পরিকল্পনা, আর এই ডাক্তারও ছিল ভুয়া ডাক্তার। হাসপাতাল থেকে ফেরার পর জিয়া তার বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, আমরা কি সবসময় গরিব থাকবো? জিয়ার বাবা বলে,
তুমি চেষ্টা করলে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো এবং একটি অর্থনৈতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, তবে তুমি সহজেই তোমার এবং আমাদের জীবন পরিবর্তন করতে পারবে। কারণ একবার তুমি সেখান থেকে বেরিয়ে গেলে অনেক বড় ব্যবসায়ী তোমার মতো হতে চাইবে এবং তুমি তাদের মতামত দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। আসলে জিয়ার বাবা চেয়েছিলেন সে তার বাবার স্বপ্নের কথাগুলো শুনে একজন বিখ্যাত অর্থনীতিবিদ যেন হতে পারে। প্রিয় দর্শক, এটাকে আপনারা মনের ভেতর স্বপ্নের চারাগাছ বপন করাও বলতে পারেন। কথাগুলো শুনে জিয়ার তার বাবাকে প্রতিশ্রুতি দেয় এখন থেকে সে কঠোরভাবে পড়াশোনা করবে এবং আর্থিক একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে। কথাগুলো শুনে জিয়ার বাবা খুব খুশি হয় এবং খুশি হয়ে তাকে একটি সাইকেল কিনে দেয়। সাইকেলটি পাওয়ার পর জিয়া স্কুলে যায়। স্কুলে যাওয়ার সময় তার বান্ধবীকেও সাথে নিয়ে যেতে শুরু করে এবং কয়েক বছর এইভাবেই কেটে যায়। জিয়ার এখন আরেকটু বড় হয়েছে ঠিকই, কিন্তু সে তার বান্ধবীকে এখনো সাইকেলে করে নিয়ে যায় এবং এটা দেখে তার বাবা একটু চিন্তিত হয়ে পড়েন। যদিও দুজনের মধ্যে সম্পর্ক ছিল খুবই ভালো, তবে তাদের দুজনের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না। তাদের মধ্যে একটাই মিল ছিল যে তারা দুজনই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। প্রতিদিন জিয়ার যখন বাড়ি ফিরত, রাস্তায় কেউ না কেউ তাকে গণিতের জটিল প্রশ্ন জিজ্ঞাসা করত এবং জিয়া খুব সহজেই তাদের সমস্যা সমাধান করে দিত। আর এসবই ছিল তার প্রশিক্ষণের পরিকল্পিত একটা অংশ। বাড়িতে ঢোকার সময় জিয়া তার বাবা মাকে ভিতর থেকে নিজেদের মধ্যে কথা বলতে শুনে। তারা বলছেন, জিয়াকে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য কতই না চেষ্টা করছি, কিন্তু আমাদের ছেলে কি আসলে চান্স পাবে? একথা শুনে জিয়ার ঘরে ঢুকেই পড়তে বসে। সত্যি বলতে সে তার পরিবারের ভাগ্য পরিবর্তন করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। যদিও খেলাধুলার প্রতি তার এখনো দুর্বলতা ছিল, সে চাইতো একজন ভালো রেসার হতে। একদিন তার শিক্ষক যখন স্কুলে পড়াচ্ছিল, সে সবাইকে বোঝানোর চেষ্টা করছিল একজন ব্যক্তির চেতনা সবসময় পারিপার্শ্বিকতা দ্বারা গঠিত হয়। কিন্তু জিয়া এটা মানতে রাজি ছিল না। সে এতে দ্বিমত পোষণ করে বলে, আমার পরিবার খুবই গরিব এবং আমি আমার প্রচেষ্টায় এখনো ব্যর্থ হইনি এবং আমি মনে করি আমি যথেষ্ট স্মার্ট এবং আমার মতো একই পরিবেশে বেড়ে ওঠা সমস্ত শিশুদের তুলনায় আমি আমার চেতনাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছি। কিন্তু জিয়ার কথা তার শিক্ষককে খুশি করতে পারেনি। তিনি জিয়ারকে ক্লাস থেকে বের করে দেন এবং ছাত্ররা হাসাহাসি করে তাকে ভৎসনা করতে থাকে। আজ জিয়ার স্কুল ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল এবং কিছুতে আসার পর সে লক্ষ্য করে তার দাদি কিছু লোকের সাথে বাস্কেটবল খেলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার দাদি একজন প্যারালাইজড রোগী। জিয়ারকে দেখে তার দাদি তাৎক্ষণিকভাবে ম্যাডাম লি সেখান থেকে দৌড়ে পালায় এবং দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় তার একটি জুতো খুলে যায়। জুতোটি হাতে নিয়ে জিয়ার তাড়াতাড়ি দ্রুত তার বাসায় পৌঁছায়। ঘরে ঢুকে দেখে তার দাদি বিছানায় শুয়ে আছে এবং সে দ্রুত তার মায়ের রুমে যায়। সেখানে মাকেও রুমে দেখতে পায় না। জিয়ার মায়ের রুম থেকে ফিরে আসে এবং তার দাদিকে জিজ্ঞেস করে, তুমি তো প্যারালাইজড, হুইল চেয়ার ব্যবহার করো, হাঁটতে পারো না, তাহলে তুমি কিভাবে বাস্কেটবল খেলছিলে? আর ঠিক তখনই জিয়ার মা তার ঘর থেকে বেরিয়ে আসে। প্রকৃতপক্ষে তিনি সেই গোপন লিফটটি ব্যবহার করে নিচের আন্ডারগ্রাউন্ড অফিস থেকে উপরে উঠে আসেন, কিন্তু আসার আগে কাপড় পাল্টাতে ভুলে যায়। তাই জিয়ার তার মাকে এমন ধনী পোশাকে দেখে বিস্মিত হয় এবং ক্যাফেতে তার বাবার কাছে গিয়ে তাকে সব বিষয় জানায়। তার বাবা বলে, তুমি আজকাল খুব বেশি পড়াশোনা করছো এবং পড়াশোনার চাপে হয়তো তুমি ভুলভাল কিছু একটা দেখেছো। আসলে এটা সত্যি নয়, পড়াশোনার চাপে তোমার হ্যালুসিনেশন হয়েছে। পরদিন সকালে জিয়ার যখন ঘুম থেকে উঠে সে জানতে পারে তার দাদি রাতে অসুস্থ হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর পর তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আর মৃত্যুবরণ করার আগে তার আখেরি শখ ছিল বাস্কেটবল খেলা। আসলে ম্যাডাম লি সেখানে মারা যাননি। ম্যাডাম লিকে এই চরিত্র থেকে সরিয়ে দেওয়ার জন্য এটাই ছিল উত্তম পরিকল্পনা তার বাবার, যাতে করে জিয়ার তার দাদির সম্পর্কে আর কোনো নতুন প্রশ্ন করতে না পারে। জিয়ার যখন তার দাদির শেষ বিদায় অনুষ্ঠানের ওখানে পৌঁছায়, তখন হঠাৎ করে সবাই হু হু করে কেঁদে ওঠে। জিয়ার তার আগের দিন তার দাদিকে সন্দেহ করার জন্য তার ভিতরে খুব অনুশোচনা হচ্ছিল এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদছিল। জিয়ারকে এভাবে কাঁদতে দেখে ম্যাডাম লিও নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, সেও কাঁদতে শুরু করেন। ছোটবেলা থেকে এখন পর্যন্ত জিয়ারকে নিজ হাতে যত্ন করে বড় করেছে, কিন্তু জিয়া ম্যাডাম লিকে এভাবে কাঁদতে দেখে ফেললে তাহলে তো সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। তাই দ্রুত তারা সেখানে তার দাদির গায়ের উপরে চাদর চড়িয়ে দেয় এবং দাদি ও নাতি দুজনকে সেখান থেকে আলাদা করে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় ম্যাডাম লি খুব কষ্ট পেয়েছিলেন এইভাবে যে তিনি আর কোনোদিন জিয়ারকে ওভাবে করে
আদর করতে পারবেন না, তার কাছে যেতে পারবেন না। তখন জিয়ার বাবা এসে তাকে বলেন, চিন্তা করবেন না, জিয়ার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সাথে সাথেই আমরা তাকে পুরো সত্য বিষয়টি খুলিয়ে বলবো এবং আপনি তার সাথে তখন দেখা করতে পারবেন। পরদিন দেখা যায় জিয়ার তার বান্ধবীর সাথে দেখা করতে যায় এবং সে তার কষ্ট এবং সন্দেহগুলি তার বান্ধবীকে খুলে বলে। তারা যেহেতু গরিব, হঠাৎ করে তার মা এত দামি গহনা এবং শাড়ি কাপড় কোথায় থেকে পেল এবং তার দাদি হঠাৎ করে প্যারালাইজ থেকে কিভাবে সুস্থ হয়ে বাস্কেটবল খেলতে চলে গেল এবং সন্দেহজনকভাবে তার দাড়ির মৃত্যু হয়ে গেল। জিয়ার বান্ধবী মজার ছলে তাকে বলে, এমনও তো হতে পারে তোমার মায়ের কোনো পুরুষ বন্ধু রয়েছে যার সাথে খুব একটা সম্পর্ক রয়েছে এবং সেখান থেকেই এই সোনার দামি গহনাপাতি সেখান থেকেই পায়। তুমি কি ভেবে দেখেছো তোমার বাবাও কিন্তু বেশ বৃদ্ধ হয়ে গেছে, হতে পারে সেখান থেকে পেয়েছে। আরেকটি কথা, আমি তোমার মাকে কিন্তু একটি দামি বাড়িতে একজন লোকের সাথে ঢুকতে দেখেছি। যে তাকে জিজ্ঞেস করে, তুমি কি সে বাড়িটা ঠিকানা জানো? সে বলে, হ্যাঁ নিশ্চয় জানি। সেখান থেকে ঠিকানাটি হাতে নিয়ে সে দ্রুত সেই বাড়ির দিকে ছুটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায়। বাড়িতে তার বাবা মা বড় ভাইয়ের সাথে ব্যবসা ও টাকা পয়সা নিয়ে কথা বলা বলি করছিল। তার বড় ভাই টাকা চাচ্ছিল তার বাবার কাছে। তার বাবা বলে, তোমাকে আগে থেকে না বুঝে টাকা দিয়ে আমি খুব বড় ভুল করেছি, তুমি এখনো টাকার মর্ম বুঝে ওঠোনি, তাই তোমাকে আর একটি টাকাও দেওয়া হবে না। এ নিয়ে বাবা মায়ের ভিতরে এবং সন্তানের ভিতরে যখন তর্কাতর্কি চলছিল, বাইরে নিরাপত্তা কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই জিয়া সেই ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই জিয়ার শৈশবের স্মৃতি তার কাছে ফিরে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে এই বাড়িতে আগেও কখনো এসেছে, এমনকি তার বাবা মায়ের আচরণও তার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল। জিয়ারকে বিভ্রান্ত করার জন্য তার বাবা তাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয় এবং নিজেও সুইমিং পুলে পড়ে যায়। একটি পর তার মা এসে জিয়ারকে বলে, আসলে আমরা এই বাড়ির মালিকের কাছে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কিছু টাকা ধার চাইতে এসেছি। কিন্তু জিয়ার কেন জানি এইসব কথায় বিশ্বাস করে না। কয়েকদিন পর তার স্কুলের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। দেখা যায় জিয়া সেখানে ভালো রেজাল্ট নিয়ে পরীক্ষায় পাশ করেছে। এরপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন তার বাবা মা পরীক্ষার হলের সামনে তার জন্য অপেক্ষা করছিল। পরীক্ষা শেষ হয়ে যায়, কিন্তু জিয়ারকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সবাই হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতেও জিয়ার নেই। বাড়ি ফিরে তাদের একজন জিয়ার ব্যাগ নিয়ে আসে এবং ব্যাগ খুললে দেখতে পায় সেখানে একটি ছবি, যে ছবিতে জিয়ারের মুখে ট্যাপ লাগানো এবং একটি চিঠি দেওয়া ছিল, যে চিঠির মধ্যে লেখা ছিল বিশাল অঙ্কের মুক্তিপণ। তখন দলের একজন বলে, আমি এই জায়গাটি চিনি, এটা কোথায়? তাহলে আর দেরি কিসের? সবাই ছুটে যায় জিয়ারকে বাঁচানোর জন্য। কিন্তু সবাই যখন বাসা থেকে বের হচ্ছিল, জিয়ার ছাদের উপরে দাঁড়িয়ে সবকিছু দূরবীনের ভেতরে দেখছিল। আসলে বেশ কিছুদিন ধরেই তার সন্দেহ হচ্ছিল, তার সাথে যা ঘটে চলেছে সবগুলোই সন্দেহজনক। সে তার বাবা মা সহ আশেপাশের লোকজনদের অদ্ভুত আচরণ লক্ষ্য করছিল। যেদিন সে তাদের আসল বাড়িতে গিয়েছিল এবং তার বাবা তাকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সেই দিন ডুবতে ডুবতে সে একটি হাঁসের ছবি সুইমিং পুলের দেয়ালে দেখে। আর এই সুইমিং পুলের দেয়াল সে ছোটবেলায় একবার যখন সুইমিং পুলে ডুবতে ডুবতে মরছিল তখন একবার দেখেছিল, আর সেটি তার স্মৃতির মনস্পটে ভেসে ওঠে। সে আরো লক্ষ্য করছিল যে তার মা প্রায় কথা বলার জন্য তার কানে একটি গোপন ডিভাইস রাখে এবং তার আশেপাশের সবাই তাকে সর্বদা আর্থিক বিশ্ববিদ্যালয়ের কথা স্মরণ করিয়ে দিতে থাকে। সবাই বাসা থেকে বের হলে জিয়া তার বাবা মায়ের রুমে চলে যায় এবং সে রুমটিতে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই আলমারিটি আবিষ্কার করে। ভেতরে ছিল একটি লিফট। যখন সে লিফটে করে নিচে আন্ডারগ্রাউন্ড অফিসে যায়, সে দেখে যে তার জন্য এখানে একটি পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যেখানে তার ডায়েরি থেকে শুরু করে তার মুখের অভিব্যক্তি এমনকি তার শৈশব থেকে এখন পর্যন্ত সব কিছুর বিশ্লেষণ করা আছে। যারা তাকে তার জীবনে কিছু শিক্ষা দিতে পেরেছে তাদের প্রত্যেকের ছবি দেয়ালে টাঙানো রয়েছে এবং দেয়ালে ম্যাডাম লিরও একটি বড় ছবি টাঙানো রয়েছে। সে এসব দেখে বিস্মিত হয়, হতবাক হয়। এসব কি দেখছে সে কিছুই বুঝতে পারে না। জিয়ার যখন অবাক বিস্ময়ে সবকিছু দেখছিল, ঠিক তখনই ম্যাডাম লি পেছন থেকে এসে জিয়ার কাছে ক্ষমা চায়। ততক্ষণে তাদের পুরো পরিবার সেখানে পৌঁছে গেছে। জিয়ার বাবা বুঝতে পারে যে জিয়ার নিজেই সবকিছু খুঁজে পেয়েছে এবং বুঝেও গেছে। এরপর জিয়া তার বাবা মাকে জিজ্ঞেস করে, তোমরা আসলে কে? কারণ তোমাদের ছবি তো এই দেয়ালে দেখা যাচ্ছে না। তোমরা দুজন কি আমাকে নিয়ে গবেষণা করছো? তোমরা কি কোনো সায়েন্টিস্ট? ছেলের মুখে এমন কথা শুনে তার মা কাঁদতে কাঁদতে জিয়ারকে জড়িয়ে ধরে বলেন, তুমি আসলে আমাদেরই সন্তান, আর তোমাকে যোগ্য করে তোলার জন্য আমরা এসব করেছি। আমরা তোমাকে সেরা উত্তরাধিকারী বানানোর জন্য এসব করেছি। আমরা তোমার ভালো চাই বাবা। জিয়ার কিছুই বলতে পারল না, কারণ তার চোখের সামনে তার জীবনের বেদনাদায়ক দিনগুলি চোখের সামনে ভাসছিল। কিভাবে
এভাবে সে পরিবারের জন্য তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য তার আনন্দ ঘন শৈশব এভাবে বিলিয়ে দিয়েছে পরিবারটিকে আত্মনির্ভরশীল করার জন্য। জিয়ার তার বাবার কোনো কথার উত্তর দেয় না। সে শুধু বলে, আজ থেকে আমি আমার নিজের পথ নিজে খুঁজে নিতে চাই। আর জিয়ার সেখান থেকে চলে যায়। শিশুরা যখন বাইরে খেলছিল তাদের মাঝখান দিয়ে জিয়ার দৌড়ে পালিয়ে যায়। তার বাবা মা তাকে কাঁদতে কাঁদতে দেখছিল, কিন্তু ছেলেকে থামানোর জন্য তাদের কাছে কোনো শব্দ ছিল না, কারণ তারা বুঝতে পারছিল যে তারা তাদের ছেলেকে যোগ্য উত্তরসূরি তৈরি করতে গিয়ে তারা তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এদিকে জিয়ার বড় ভাইকে দেখা যায় সে একটি বিশাল পাহাড়ে উঠছে। তার বাবা তাকে নিয়ে কি ভাবলো তাতে তার কিচ্ছু যায় আসে না। সে বাকি সারাটা জীবন ভ্রমণ করেই কাটাতে চায়। এবং তারপরে আমরা জিয়ারকে দেখতে পাই সে তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সে একজন ভালো রেসার হয়ে উঠেছে এবং তার বাবা মা বাড়িতে বসে তাদের ছেলের দৌড় প্রতিযোগিতার খেলাটি দেখছিল। আর দৌড়ানোর সময় হঠাৎ তার সামনে অনেকগুলো প্লাস্টিকের বোতল দেখতে পায় আর সেগুলোকে সে তুলে নিয়ে খুশিতে দৌড়াতে শুরু করে। তার মানে তার শিক্ষক ঠিকই বলেছিল, পরিবেশ মানুষের চেতনাকে প্রভাবিত করে। প্রিয় দর্শক, গল্পটি এখানে শেষ হলো। আসলে সফলতার চাবিকাঠি ব্যক্তি বিশেষে সবার মূল্যায়ন আলাদা আলাদা। শুধুই শিক্ষা, শুধুই অর্থ এটা একটি মানুষের জীবনের সফলতার মাপকাঠি হতে পারে না। আপনি এই গল্প থেকে কী শিক্ষা পেলেন দয়া করে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এবং কমেন্টের কারণে আমরা অনুপ্রাণিত হব এবং দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।